দেখুন, আপনারা প্রতিনিয়ত প্রতিদিন যতদিন বিশ্বকাপ চলছে আর সেমিফাইনাল ফাইনাল বাকি আছে, মার্কিন মুলুকে মহারণ দেখে এসেছেন কেটিভি বাংলায়। আমরা কিন্তু প্রতিটা পর্বেই ম্যাচ বাই ম্যাচ অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরেছি। মানে কোন দেশ কোথায় দাঁড়িয়ে কে কোথায় যেতে পারে। যদিও ফুটবল ইজ আ গেম অফ আনসার্টেনটি, প্রতিটা পর্বেই আমি বলে থাকি, বাট স্টিল আমরা কিন্তু তথ্য দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, আমাদের সঙ্গে যারা অ্যানালিস্ট ছিলেন আমার সহকর্মী, আপনারা কিন্তু ম্যাচ বাই ম্যাচ প্রেজেন্ট করেছি। এইবার সেমিফাইনাল মানে একদম বিশ্বকাপের ক্লাইম্যাক্সে আস্তে আস্তে কিন্তু জিনিসটা পৌঁছচ্ছে, কারণ সেমিফাইনাল লাইন আপ হচ্ছে, অলরেডি হয়ে গেছে, আপনারা প্রত্যেকে জানেন। বুধবার দিনকে মানে পরশু দিন 12:30টার সময় ফ্রান্স ভার্সেস স্পেন, একটা ক্র্যাকিং ম্যাচ সবাই দেখতে যাচ্ছে। এবং তার পরের দিন আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, বৃহস্পতিবার 12:30টার সময় রাত্রির খেলা। এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্স স্পেনের ম্যাচটা আর আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা কি হতে পারে? আপনাদের প্রত্যেকের মনের প্রশ্ন। অনেকে কিন্তু ইতিমধ্যেই ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা ফাইনাল প্রেডিক্ট করে ফেলেছেন। তাহলে কি স্পেন ইংল্যান্ড এলিমিনেট হয়ে যাবে? আমরা সেই বিষয়ে ঢুকবো, কিন্তু তার আগে রিমিক মাঝি আমার সঙ্গে আছে এই পর্বে। এবার রিমিক, তোমার স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি বলি যে দর্শকদের কিন্তু অনেক মনে প্রশ্ন থাকতে পারে যে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা কি ফাইনাল হচ্ছে, কিন্তু তার আগে যদি আমরা একটু কোয়ার্টার ফাইনালগুলো দেখে নিই। ফ্রান্স 2 গোলে হারিয়েছে মরক্কোকে, আপনারা দেখেছেন। স্পেন 2-1 বেলজিয়ামকে হারিয়েছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সঙ্গে 3-1 করে জিতেছে। অনেকটা সময় ম্যাচটা ড্র ছিল, 1-1 ছিল। আর ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়েছে। রেমিক, তোমার অ্যানালিসিস। শান্তনু, প্রথম নরওয়ে ইংল্যান্ড ম্যাচটা দিয়ে শুরু করি। দেখো, আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা প্রথমেই বলেছিলাম যে নরওয়ে ইংল্যান্ডের মধ্যে ইংল্যান্ড অবভিয়াসলি এগিয়ে, এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডও আমরা আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিলাম। ফলাফল তাই হয়েছে। আর্জেন্টিনার বিষয়টায় পরে আসছি। যদি নরওয়ে ইংল্যান্ড ম্যাচটা তুমি দেখো, অসাধারণ ম্যাচ হয়েছে। 36 মিনিটে নরওয়ে এগিয়ে যায় সেলড্রপের গোলে। 45 মিনিটে গিয়ে সেই ব্যবধান কমান বেলিংহ্যাম, এবং একদম ম্যাচের অন্তিম মুহূর্তে গিয়ে বেলিংহ্যামের আরেকটা গোল। বন্ধুর হাতেই বন্ধুর বিদায় নিশ্চিত হলো। এই বরুসিয়া ডর্টমুন্ড থেকে এই হ্যাল্যান্ড এবং বেলিংহ্যাম অভিন্ন হৃদয় বন্ধু ছিল। হ্যাল্যান্ড গোল করতে পারলো না, 7 গোলেই তাকে থামতে হলো। বেলিংহ্যাম কিন্তু 6টা গোল করে ফেলে এই দুই। কিন্তু এই ম্যাচটাই যেটা আলোচনা, দেখো আমি বারবার আমরা আলোচনা করেছি এই স্টুডিওতে বসে বা ময়দানে যখন তুমি আলোচনা করেছি, এই বিশ্বকাপ যেন বিতর্কের, মানে এত বছর ধরে বিশ্বকাপ হচ্ছে কিন্তু এই রকম বিতর্ক মানে কোনোদিন হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু চরম সন্দেহ রয়েছে। এই যে 45+2-তে যে স্কোর লাইন 1-1 করলো বেলিংহ্যাম, আমরা যেটা দেখলাম যে গর্ডনের মাধ্যমে প্রথমে নরওয়ের গোলকিপার একটা কিক নিলেন, সে গোল কিক নেইল্যান্ড মাঝমাঠের উদ্দেশ্যে, এবং লম্বা কিক নিলেন। সেখান থেকে হ্যারিকেন বলের নিয়ন্ত্রণ নিলেন, এবং এরপরে বার্সেলোনার উইঙ্গার অ্যান্থনি গর্ডনের মাধ্যমে আক্রমণে উঠলো ইংল্যান্ড বা প্রান্ত থেকে, এবং গর্ডন জুডে বেলিংহামের উদ্দেশ্যে একটা চমৎকার থ্রু বল বাড়ালেন, এবং বেলিংহাম এক টার্নে নরওয়ে 2 ডিফেন্ডারকে কাটিয়ে জালে একটা মাটি ঘেঁষা শটে 1-1 করলেন। রাইট। এই গোলটা নিয়ে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই যারা দেখছেন এই অনুষ্ঠান তারা জেনে গেছেন কেন বিতর্ক। যেভাবে নেইল্যান্ডের যে বলটা লম্বা কিক করলেন, গোল কিক করলেন, এবং বলটা লম্বা ভেসে এসে হ্যারিকেনের পায়ে পড়লো, হ্যারিকেন বলটা নিয়ন্ত্রণ নিল, সেইখানেই বিতর্কের সূত্রপাত। কি বিতর্ক? বলছে বলটা যখন নেইল্যান্ড কিক করলেন, ওপরে যে মাঠের ওপরে যে ঝুলন্ত স্পাইডার ক্যাম থাকে, সেই স্পাইডার ক্যামের তারে বলটা লেগে বলটা নিভে যায়। রাইট। নেবে হ্যারিকেন বলটা পান, সেখান থেকে গর্ডনকে পাস বাড়ান, গর্ডন সেখান থেকে বেলিংহ্যামকে বল দেয়। 45+2-তে বেলিংহ্যাম গোল করে 1-1 করে। ফুটবলের নিয়ম বলছে, যেটা নিয়ে বিতর্ক, যে ফুটবলের নিয়ম বলছে যদি এরকম কোনো স্টেডিয়ামের ছাদ বা কোনো কেবিলের বল যদি প্রতিহত হয় বা স্পর্শ করে, তাহলে সঙ্গে সঙ্গে খেলাটা সেখানে বন্ধ করতে হয় রেফারি, এবং ড্রপ বল করে সেইটা খেলাটাকে শুরু করতে হয়। কিন্তু রেফারির কাছে আমরা সেদিনকে যদি ম্যাচটা দেখি, গোলের পরে হ্যাল্যান্ড থেকে শুরু করে নেইল্যান্ড প্রত্যেকে কিন্তু এই বিষয়টা রেফারির দৃষ্টি আকর্ষণ করেছিলেন গোলটা হওয়ার পরে। কিন্তু যে মুহূর্তে বলটা তারে লেগে বলটা যাচ্ছে একটা গতিপথে, যদি কোনো কিছুতে বলটা দেয় তার গতিপথ পরিবর্তন হয়, বলটা সেখানে ড্রপকে পড়ে যাচ্ছে উপর থেকে।
সেই বল পাচ্ছে হ্যারিকেন, সেখান থেকে আক্রমণ ইংল্যান্ডের তৈরি হচ্ছে, সেখান থেকে মানে বিল্ড আপটা যখন হচ্ছে রাইট। তার আগেই ঘটনাটা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে না ফিফা না ম্যাচ রেফারি কেউ কিন্তু এই বল স্পাইডার ক্যামের তারে লাগার কথা কিন্তু উল্লেখ করেন। তারা কি তাহলে এড়িয়ে গেছেন? আচ্ছা, গোলকিপার, নরওয়ের গোলকিপার হাল্যান্ড থেকে শুরু করে প্রত্যেকে যখন এই বিষয়টা রেফারির দৃষ্টি আকর্ষণ করছেন, তাহলে রেফারি কেন ভারের সিদ্ধান্ত নিলেন না, সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং চরম বিতর্ক হচ্ছে এটা নিয়ে ইতিমধ্যেই, যে নরওয়ের এই গোলটা নিয়ে, ইংল্যান্ডের বেলিংহ্যামের 45+2 যে গোলটা নিয়ে, সেটা নিয়ে চরম বিতর্ক হচ্ছে। এবং তারপরে পাশাপাশি এই যে বলের যে টেকনোলজি, তুমি আগেও বলছিলে যে এই বলটা নিয়েও অনেক অভিযোগ উঠছে, বলের ভেতরে এত চিপ লাগানো আছে, যেটাকে বলা আছে কানেক্টেড বল টেকনোলজি। মানে বলের সঙ্গে যদি কোনো কিছু স্পর্শ হয়, সঙ্গে সঙ্গে সেই চিপ, বলের ভেতরে থাকা চিপ, সেটা যে কন্ট্রোল রুম রয়েছে, ভিডিও রেফারেল রুম রয়েছে, সেখানে কিন্তু পৌঁছে যাবে, সেই বার্তাটা বলের চিপটা পৌঁছে দেবে। মানে সেটাও প্রশ্নের মুখে এসে গেছে, তাহলে সেই চিপ, বলের থাকা চিপ থেকে গিয়ে এই তারের সঙ্গে সংযোগ হওয়ার বলের কি কোনো বার্তা যায়নি? এই প্রশ্ন। তবে বাকি তুমি যদি ওভারঅল দেখো, যে অসাধারণ ফুটবল খেলেছে এবং 90 মিনিটে ম্যাচের ফলাফল 1-1 থাকা এবং অতিরিক্ত সময় ম্যাচ গড়ায়, এবং সেখানে 93 মিনিটে আবারও গোল করেন বেলিংহ্যাম এবং গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন এবং সেমিফাইনালে 60 বছর পর আবারও ইংল্যান্ড কিন্তু বিশ্বজয়ের স্বপ্ন। এখানেই আমাদের শেষের পার্টে যাচ্ছি আস্তে আস্তে। এখানেই আমার প্রশ্ন, রিমিক, অনেকে কিন্তু প্রেডিক্ট করছে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা, তাহলে এখন হাইয়েস্ট স্কোরারের কিন্তু এমবাপ্পে ভার্সেস মেসি, রাইট? কারণ যেহেতু হ্যাল্যান্ড ইজ আউট অফ কন্টেনশন, সেক্ষেত্রে কিন্তু ইদার এমবাপ্পে কিংবা মেসি এখন অবধি যা আছে। যদি আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল হয়, তুমি কি মনে করো আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স ফাইনাল হবে? তার আগে তো আর্জেন্টিনাকে ইংল্যান্ডের গাঁট পেরোতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আর্জেন্টিনা। কেন বলছি, তুমি একটা সুইজারল্যান্ডকে দেখো, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গিয়ে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে গিয়ে 2টো গোল করছে আর্জেন্টিনা, নির্ধারিত 90 মিনিট। ইংল্যান্ড কি সুইজারল্যান্ডের থেকে বেশি টাফ? অবশ্যই অবশ্যই। তুমি নিজে দেখো না, বেলিংহ্যাম, হ্যারিকেনরা যে ফর্মে রয়েছে, তুমি নিজে দেখো। আমি বারবার বলছি যে আর্জেন্টিনার এই ডিফেন্স কিন্তু, যদি ডিফেন্সের মেরামতি স্কালোনি করতে না পারে, 72 মিনিটে সুইজারল্যান্ডের স্ট্রাইকার ওম্বেলো সে রেড কার্ড খেলো, এটা নিয়েও বিতর্ক হয়েছে। কেন? যখন বলটা নিয়ে বেরোচ্ছে এমবেলো সাইড লাইনে প্রান্ত ধরে, তখন নাকি সে পড়ে যায়, তাকে ফাউল করা হয় বলে দাবি করা হয়। রেফারি আর্জেন্টিনা সেই প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখায়। পরে রেফারি ভার দেখে যে না, আর্জেন্টিনার ওই প্লেয়ারের সঙ্গে কোনো টাচ হয়নি। ফিফার নাকি নিয়ম বলছে, এই বিশ্বকাপের যে নিয়ম, যদি অন্যের একজনের ভুলে অন্য কাউকে ভুলবশত তুমি যদি হলুদ কার্ড দেখাও, পরে যদি দেখা যায় যাকে হলুদ কার্ড দেখিয়েছ সে তার কোনো দোষ ছিল না, সেটা ফাউল নয়, তাহলে রেফারিকে কিন্তু যার আবেদনের ভিত্তিতে, অর্থাৎ যে ফাউল করেছিল বা যে প্লে অ্যাক্টিং করেছিল বলা হবে, তাকে হলুদ কার্ড দেখাতে বাধ্য, দেখাতেই হবে। এটা নাকি ফিফার নিয়ম। আমি জানি না কতটা কি সঠিক, কিন্তু এই ধরনের ম্যাচগুলোতে আমরা দেখেছি যখন একটা প্লেয়ার আগে থেকেই বুকড হয়ে আছে, সেকেন্ড টাইম তাকে হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে রেফারি একটু চিন্তা ভাবনা করে। তুমি দেখো 72 মিনিটে ওম্বেলো যখন সেকেন্ড ইয়েলো কার্ড দেখে লাল কার্ড খেয়ে বাইরে চলে গেল, তারপর থেকেই ক্রমশ কিন্তু ম্যাচে ফিরতে শুরু করলো আর্জেন্টিনা। 10 মিনিটের মাথায় অসাধারণ গোল করে দলকে এগিয়ে গেছিল আর্জেন্টিনা। সেখান থেকে সেকেন্ড হাফে 67 মিনিটে 1-1 করলো, 72 মিনিটে লাল কার্ড খেলো ওম্বেলো এবং তারপরে খেলাটায় ফিরলো। তারপরেও কিন্তু সুইজারল্যান্ড লড়াই করে ম্যাচটাকে 90 মিনিট পর্যন্ত 1-1 রাখলো এবং এক্সট্রা টাইমের প্রথম 15 মিনিট 1-1 রাখলো। কিন্তু এই আর্জেন্টিনাকে এইভাবে আটকে রাখা কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। আমরা দেখেছি মেসিকে কিন্তু মেসি কিন্তু কয়েকটা চেষ্টা করেছিল কিন্তু কার্যত মেসি কিছু করতে পারেনি, গোল করতে পারেনি, কয়েকটা শট নিয়েছিল। কিন্তু শেষে গিয়ে যে 2টো গোল হলো, লাউতেরো মার্টিনেজের গোলটা এবং জুলিয়ানের যে গোলটা, অসাধারণ গোল জুলিয়ানের গোল, ওটাই ম্যাচের ম্যাজিক মোমেন্ট। ওই ডান ডিপ বক্সের বাইরে থেকে ডান পায়ের ওরকম কার্ভিং শটে যেভাবে
গোল করলো, সেটা সুইস গোলরক্ষকের আটকানো সম্ভব ছিল না। এই বিশ্বকাপের অন্যতম সেরা গোলের মধ্যে এই গোলটি থাকবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। বেশ, কিন্তু আবারও আমি তোমায় বলছি, সুইজারল্যান্ড, ইজিপ্ট, কেপ ভার্দে যেভাবে আটকে দিচ্ছে, যেভাবে আর্জেন্টিনার ডিফেন্স নড়ে উঠছে আক্রমণে, প্রতিদিন কিন্তু তুমি দেখো শেষ 3টে নকআউটের ম্যাচে আর্জেন্টিনা একদম শেষ মুহূর্তে গিয়ে একটা ম্যাজিক্যাল স্পেল করে গোল শোধ করে ম্যাচ বার করেছে। সুইজারল্যান্ডের ক্ষেত্রেও তাই হলো, এক্সট্রা টাইমে গিয়ে সেকেন্ড হাফে গিয়ে 2টো গোল হলো, তবে ম্যাচটা জিতলো। ইংল্যান্ড কিন্তু সেই সুযোগ কিন্তু আর্জেন্টিনাকে দেবে না। তাই আমি বলছি যে, আমি আবারও বলছি, একটা স্পট ফাইনালে ফ্রান্সের জন্য বুকড, কিন্তু আর্জেন্টিনা ভবিষ্যৎ নির্ভর করবে আর্জেন্টিনা তার ডিফেন্সকে কতটা মেরামত করতে পারছে এবং মেসি নির্ভরতা কতটা। মেসি হয়তো গোল করেনি, কিন্তু এই দলটা মারাত্মকভাবে মেসির ওপর ডিপেন্ডেন্ট। মেসি খুব ভালো পাসার, মানে স্কোরার তো ডেফিনেটলি। তুমি দেখো অ্যাসিস্ট করছে মেসি, অ্যাসিস্টে কিন্তু মেসি কিন্তু অ্যাসিস্ট করে একটা রেকর্ড করে ফেলেছে এই ওয়ার্ল্ড কাপে, সর্বাধিক অ্যাসিস্ট এই ওয়ার্ল্ড কাপে। আচ্ছা রেমিক, আমাদের টাইম সময় একদম শেষ। আমি ফ্রান্স স্পেন ম্যাচটা তুমি বলছো ফ্রান্স জিতবে? আমি নো ডাউট ফ্রান্সের যা ফর্ম রয়েছে, ফ্রান্সের এমবাপ্পে থেকে শুরু করে ডেম্বেলে থেকে শুরু করে তারা যে ফর্মে রয়েছে, অলিসি থেকে শুরু করে, এই ম্যাচ ফ্রান্সের জেতার সমস্যা হওয়ার কথা নয়। আগের ম্যাচে কিন্তু দেখিয়ে দেওয়া গেছে যে স্পেনের রক্ষণকে ভাঙা যায়। স্পেন এই বিশ্বকাপে প্রথম গোলটা কিন্তু বেলজিয়ামের কাছে খেয়েছে, ফলে স্পেনের রক্ষণ, স্পেনের লাস্ট ডিফেন্সকে ভাঙা সম্ভব এই বিশ্বকাপে, সেটা বেলজিয়াম দেখিয়ে গেছে। এবং নিশ্চয়ই বেলজিয়ামে দেখিয়ে যাওয়া পথে যেভাবে এমবাপ্পেরা ফর্মে রয়েছে, তাতে এই ম্যাচ ফ্রান্স এখনো পর্যন্ত যা তুল্যমূল্য বিচার, সার্বিক শক্তি এবং এই গোটা বিশ্বকাপে দুটো দলের খেলা দেখে আমার অন্তত মনে হয়েছে যে ফ্রান্স এই ম্যাচ বার করে নেবে নির্ধারিত 90 মিনিটের মধ্যে। তুমি বলছো ফেভারিট ফ্রান্স, আমি অবশ্যই আর্জেন্টিনা ইংল্যান্ডের মধ্যে টাফ খেলা হবে, খুব টাফ। আবারও বলছি, স্কালোনি যদি তার ডিফেন্সকে সংগঠিত করতে না পারে, যেভাবে তুলনায় ছোট দলগুলো কেপ ভার্দে, ইজিপ্ট, সুইজারল্যান্ডরা গোল করে যাচ্ছে, হ্যাঁ, এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু আগের দিনকে বেশ কিছু সেভ করেছে দুরন্ত, মানে শেষ প্রহরী হিসেবে দুর্গ আটকেছে, নাহলে কিন্তু সুইজারল্যান্ড আরও গোল করে দিত। ফলে যে জায়গায় আর্জেন্টিনার ডিফেন্স, মানে প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে বা বল নিয়ে বক্সে ঢুকলে যেভাবে আর্জেন্টিনার ডিফেন্স কেঁপে যাচ্ছে ভূমিকম্পের মতো থরথর করে, তাতে কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট কঠিন ব্যাক টু ব্যাক মেসির হাতে ওয়ার্ল্ড কাপ দেখার স্বপ্ন কিন্তু ভঙ্গ হতে পারে ইংলিশদের হাতে। কারণ আবারও বলছি, হ্যারি কেন, বেলিংহ্যামরা কিন্তু সুইজারল্যান্ড, কেপ ভার্দে নয়, তারাই যদি দুটো করে গোল করে দিতে পারে ইজিপ্ট, কেপ ভার্দে, সুইজারল্যান্ডের মতো দল 72 মিনিট থেকে প্রায় শেষের 50 মিনিট, তুমি যদি এক্সট্রা টাইম, ইনজুরি টাইম ধরো, প্রায় 45 মিনিট যেভাবে আটকে রাখলো আর্জেন্টিনাকে, যে 10 জনে হয়েও তাতেও গোল করতে, আমি তো বলবো জুডেনের গোলটা হচ্ছে একক দত্ত, এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল আর্জেন্টিনা। আমাদের সেদিকে নজর থাকবে। আর্জেন্টিনা যদি ডিফেন্সে যদি মেরামত না করতে পারে, তাহলে ইংলিশ গাঁট পেরোনো কিন্তু আর্জেন্টিনার পক্ষে যথেষ্ট কঠিন, যতই আর্জেন্টিনার ফ্যানেদের শুনতে খারাপ লাগুক। না, আমি সেটাই বলতাম, আর্জেন্টিনা ফ্যানসরা কিন্তু তোমার আজকের বিশ্লেষণ নিয়ে হয়তো আপসেট হবে। অনেক ধন্যবাদ রেমিক তোমার সময়ের জন্য। আপনারা শুনলেন, আমরা কিন্তু অ্যানালিসিস করলাম, যদিও বুধবার দিন প্রথম সেমিফাইনাল ফ্রান্স ভার্সেস স্পেন, যাতে আমাদের অ্যানালিসিস থেকে যা উঠে এলো ফ্রান্স উইল স্টার্ট অ্যাজ ফেভারিটস, আর সেকেন্ড সেমিফাইনাল হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, বৃহস্পতিবার রাত 12:30 ইন্ডিয়ান টাইম, যেখানে আর্জেন্টিনার কিন্তু খুব একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ইংল্যান্ডের সঙ্গে। আমাদের সেদিকে নজর থাকবে, যদিও তার আগে আমাদের এপিসোডও চলবে এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবো। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।